ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ঘটছে ছিনতাই ডাকাতি হত্যার ঘটনা, নজরদারির অভাব, টহল বাড়ানোর তাগিদ। উপদেষ্টা এএফ হাসান আরিফের জীবনাবসান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক, আজ হাইকোর্টের দ্বিতীয় জানাজা। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব চায় না জনগণ, বলছে বিএনপি। তাড়াহুড়ো নয়, যথেষ্ট সময় দিতে চায় জামায়াত। মাদারীপুরে মামলা বাণিজ্য, গণ অভ্যুত্থানে হত্যা মামলায় ফাঁসছেন সহযোদ্ধা, তদন্তে বাদ পড়বে নিরপরাধী, বলছে পুলিশ। বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ইউপি চেয়ারম্যানের নানা অনিয়ম, জামিনে বেরিয়ে জড়াচ্ছেন দুর্নীতিতে, অপসারণ দাবি। এবং জার্মানির ম্যাগডেবার্গ শহরে বড়দিনের মার্কেটে গাড়ি চাপা, নিহত 2, আহত 68, 15 জনের অবস্থা আশঙ্কাজনক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। অরক্ষিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রায়ই ঘটছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকার অভিযোগ স্থানীয়দের। এই ধরনের ঘটনা রোধে মহাসড়কে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সুবিদ সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শোভা। পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। তবে এটি এখন যেন অপরাধের আখড়া। চলতি বছর এক্সপ্রেসওয়েতে অন্তত অর্ধশতাধিক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ গেল 30 নভেম্বর এক্সপ্রেসওয়েতে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনা জনমনে আতঙ্ক ও নানা প্রশ্নের জন্ম দেয়। কয়েকদিন আগে যে পদ্মা সেতুর কাছাকাছি আমাদের শ্রীনগরে একটা মেয়ের প্রকাশ্য দিবালোকে 5টা গুলি করে হত্যা করেছে। আপনার মতন মানুষ চশমা বলো ইকলো একটা দেখা যাচ্ছে উনি যাত্রী, কিন্তু উনি যে চোর এটা কেউ বুঝার কোনো উপায় নাই। ওনার হাতে কেমিক্যাল থাকে, না ইঞ্জেকশন থাকে, যে কোনো মাধ্যমে আমাদের গাড়ি নেওয়া যায়। স্কুল কলেজের মেয়েরা যখন চায় এরা ইপসিডিং এর শিকার হয়। মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের দোগাছি, সমসপুর, নিমতলা ও শ্রীনগর বাজার সহ অন্তত 5টি পয়েন্টে সড়ক বাতি একেবারেই অচল। অধিকাংশ স্থানে বিকল সিসিটিভি ক্যামেরাও। এই সুযোগকেই কাজে লাগায় অপরাধীরা। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় মহাসড়ক রাতে অরক্ষিত হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। এক্সপ্রেসওয়েতে যে ফ্লাইওভারগুলো রয়েছে এর বাইরে কোনো বাতি নেই। রাতের বেলাতে যারা চলাচল করে এখানে অপরাধটা বেশি সংঘটিত হয়। এখানে অটো ছিনতাই করে অটো চালকদেরকে হত্যা করা হয়েছে এবং সিএনজি যাত্রীদের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইটা বেশিরভাগই হইল আপনার বিলতারা রাস্তার, তারপরে হইল আপনার হাসারা, তারপরে হইল চাইলতাপাড়া, তারপরে হইল ঝিলমিল, মানে এই সব জায়গায় হইল আপনার ছিনতাইটা বেশি হয়। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে মহাসড়কে টহল জোরদারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা টহলটাকে আরো জোরদার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি। রাস্তায় যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো বিকলগুলো এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সড়ক বাতি বাড়ানো ও বিকল সিসিটিভি ক্যামেরা সচলের আশ্বাস দেয় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সড়ক বাতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো বাতি যদি অকেজ বা নষ্ট হয়ে যায় সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো মেরামত করার ব্যবস্থা নিচ্ছি। এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখতে রাতে টহল বাড়ানোর পাশাপাশি নিয়মিত যৌথ বাহিনীর অভিযানের তাগিদ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে এই ঘটনা ঘটে। যাত্রীরা জানায়, শুক্রবার বিকেলের দিকে ওয়েলকাম ব্যানারের যাত্রীবাহী একটি বাস ঢাকার মতিঝিল থেকে চন্ডার উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যা 6:30টায় বাসটি সাভারে বিপিএটিসির সামনে পৌঁছালে 3-4 জনের ছিনতাইকারীর দল বাসে ওঠে। এই সময় তারা ধারালো দেশীয় অস্ত্র ঠেকিয়ে কয়েকজনকে জিম্মি করে। পরে বাসে থাকা 15 থেকে 20 জন যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। কয়েকজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর সহ ছুরিকাঘাত করে।
পরে ছিনতাইকারী দলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কে নেমে যায়। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাভার মডেল থানা পুলিশ জানায়, এই ঘটনায় তদন্ত শুরু করেছে তারা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফ আর নেই। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ধানমন্ডিতে এশার নামাজ শেষে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। আজ সকাল 11টায় হাইকোর্টে হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। কায়েস রাহাতের প্রতিবেদন। গেল ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রবীণ আইনজীবী এএফ হাসান আরিফ। তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। হাসান আরিফের পরিবার জানায়, দুপুর ৩টার দিকে অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডি ল্যাবেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় তাকে দেখতে আসেন উপদেষ্টা সহ তার সহকর্মী, রাজনীতিবিদ ও শুভানুধ্যায়ীরা। বলেন, হাসান আরিফের শূন্যস্থান অপূরণীয়। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। বাংলাদেশের লিগ্যাল প্রফেশনের একজন মহিরুহু ছিলেন। বাংলাদেশের অনেক লিগ্যাল অ্যাক্টিভিজম যেগুলো মানে আপনার ডিসেন্টিং ভয়েসগুলো বা ডিসিডেন্টদেরকে উনি ডিফেন্ড করেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। এশার নামাজের পর ধানমন্ডির বাইতুল আমান মসজিদে হাসান আরিফের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা। শনিবার সকাল 11টায় হাইকোর্টে হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার মেয়ে দেশে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে মেপে চলার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না। বিপন্ন হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। আর সংস্কারের নামে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব দেশের মানুষ প্রত্যাশা করে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহতদের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় সংগঠনটি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 71, 75-এর 7 নভেম্বর, 90-এর গণ অভ্যুত্থান, 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সহ দেশের সব অর্জনের গর্বের দাবিদার বিএনপি। এ দলের সাথে ছলচাতুরি করে কোনো লাভ হবে না। এই বিএনপিকে কখনো মাথা নোয়াতে পারবেন না। বিএনপির সাথে ছলচাতুরি করে কোনো লাভ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকেও অত্যন্ত মেপে পা ফেলতে হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের ভেতর থেকে ক্ষমা করবে না, বাইরের শত্রুরাও কিন্তু আমাদের কাউকেও ক্ষমা করবে না। এবং এই ক্ষমা না করতে গিয়ে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে, আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে, আমাদের দেশ হিসেবে টিকে থাকা বিপন্ন হবে। রিজভী বলেন, রাজনৈতিক দল গঠনের অধিকার সবার আছে, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো রাজনৈতিক দল হলে গ্রহণযোগ্যতা হারাবে অন্তর্বর্তী সরকার। জাতীয় নাগরিক কমিটি এই নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে, ঠিক ভালো কথা। রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, কিন্তু কেউ যদি গণতান্ত্রিক আন্দোলনের শেয়ার হোল্ডার হন, গণতন্ত্র যে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রত্যয় তৈরি করে, সেইটাকে শ্রদ্ধা করতে হবে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোনো দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয়, তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের, সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অনুগ্রহ করে রোড ম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো ইত্যাদি কিচ্ছু আসে যায় না, জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাগেরহাটে চাষ হচ্ছে বিদেশি ফুল লিলিয়াম। এরই মধ্যে পরীক্ষামূলক চাষে সফল হয়েছে উদ্যোক্তা ফয়সাল। এই ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয়রা। এই নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। কেরানীগঞ্জে জামায়াতের ঢাকা জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন স্থানে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ফাহিম ইউসুফের প্রতিবেদন। শুক্রবার সকালে কেরানীগঞ্জে হয় ঢাকা জেলা জামায়াতের কর্মী সম্মেলন। সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেলেও দেশের মানুষ এখনো চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি। যারা স্বৈরাচারের অপকর্ম চালিয়ে যাচ্ছে তারা জাতির শত্রু। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। এ সময় নির্বাচন নিয়ে তিনি বলেন, পর্যাপ্ত সময় নিয়ে সংস্কার শেষে দিতে হবে অংশগ্রহণমূলক নির্বাচন। গদি কোনো সুখের জিনিস নয়, গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয়। 2 নম্বর হচ্ছে 17.5 বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে, এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। এদিকে তেজগাঁও থানা দক্ষিণের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আগস্ট বিপ্লবীদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান। মেধাবী ছাত্ররা পাশ করার পরে চাকরি নাই, তাদের মেধা নিয়ে তারা বিদেশে চলে গিয়েছে, মেধা পাচার হয়েছে। উদ্দেশ্য, দুর্নীতিবাজরা বাংলাদেশকে শাসন করবে। অন্যদিকে কাকরাইলের আইডিইবিতে পেশাজীবী বিভাগের সদস্য সম্মেলনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, টেকসই সংস্কার নিশ্চিতে তাড়াহুড়ো নয়, নিতে হবে প্রয়োজনীয় সময়। নির্বাচনের জন্য যদি 1 মাস বেশিও লাগান, কিন্তু প্রয়োজনীয় সংস্কার শেষ করতে হবে এবং কি কি সংস্কার করবেন তাও বলতে হবে। ঘরে বক্তৃতা করলে হবে না এবং কোনটা কতদিনের মধ্যে করবেন তাও বলতে হবে জাতি। এছাড়া বিকেলে বনশ্রীতে রামপুরা থানা উত্তরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শান্তির ইতিহাস। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জীবন বাজি রেখে 24-এর বিপ্লব করে এখন সহযোদ্ধা হত্যা মামলার আসামি মাদারীপুরের অনেক। শুধু অনেক নয়, মাদারীপুর জুড়ে এমন মিথ্যা মামলা হয়রানিতে শত শত পরিবার। অধিকাংশ মামলার বাদীদের চেনে না নিহতের স্বজনরা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 13তম পর্ব অনুসন্ধান করেছেন মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবিদাস, জানাচ্ছেন এম এ আসিম। মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্লোগান তুলতেন অনিক হাওলাদার। এখন তিনি নিহত সহযোদ্ধা হত্যা মামলার আসামি। আন্দোলন চলাকালে ঢাকায় নিহতের ঘটনায় তাকে আসামি করে মামলা করেছেন রনি শরীফ নামের একজন। অথচ ঘটনার সময় তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে। আমি যুদ্ধ করেছি, আমার সহযোদ্ধা যুদ্ধ করেছে আরেকজন ঢাকায়, উনি মারা গেছে, ওনার মামলা আমাকে দিল এবং আমাকে এক পর্যায়ে বলল যে তুমি কিছু টাকা দাও, তোমার মামলাটা আমি দেখতেছি, আমি তোমার নামটা বাদ দিয়ে দিব। এমন মিথ্যা মামলা আর রমরমা বাণিজ্য চলছে মাদারীপুর জুড়ে। আন্দোলনে স্বজনহারা পরিবারগুলো মামলা না করলেও বিভিন্ন মহল মামলা করে ফাঁসিয়ে দিচ্ছে নিরীহ মানুষদের। আমার সম্পদ হারিয়ে গেছে, ভাই মামলা করবো কার জন্য?
তার জন্য কেন মামলা করবেন? আর আরেকজনটা নিয়ে কেন করবেন? মামলাটা যে দিছে সে কি আপনাদের সাথে কথা বলে দিছে? না, সে আমাদের সাথে কোনো মামলার বিষয়ে কোনো কেউ কথা বলেনি। আমার ভাইয়ের হয়ে একজনে মামলা দিছে, তো আমরা কিন্তু তাকে চিনিও না, জানিও না। তাদের রাজনীতি নিয়ে দ্বন্দ্ব, তারা তাদেরটা দিয়ে দিবে, কিন্তু একটা শহীদ ফ্যামিলির তো হয়রানি করার কোনো প্রয়োজন নাই। আর আমরা তাদেরকে বলিও নাই যে আপনারা মামলা দেন। এমন ঘটনায় ক্ষুব্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরাই। এই 24-এর গণ অভ্যুত্থানের পরিপন্থী বা বৈপরীত কাজকে আমরা কখনোই সমর্থন করি না, সমর্থন করব না। আমরা সমস্ত অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনে আবার রাজপথে নামব। ক্যামেরার সামনে না এলেও মুঠোফোনে কথা হয় মামলা বাণিজ্যের অন্যতম হোতা খলিলের সাথে। তিনি জানান রাঘব বোয়াল ধরতেই মামলা করেছেন তিনি। বড় ধরনের রাঘব বোয়াল আছে, ওই কয়েকটা ধরবো। আর কিছু লোকজন নিরীহ যারা আসামি হয়েছে, কিছু এদেরকে খালাসি করে দেবো, ছেড়ে দেবো। ওই সময় দেওয়া হয়েছিল এটা ওই যে আমাদের রাজনৈতিক ভাবে একজনের দিয়েছিল। অবশ্য জেলা পুলিশ বলছে সঠিক তদন্তে বাদ পড়বে নিরপরাধীরা। তদন্তকারী কর্মকর্তাগণ মামলা সুষ্ঠুভাবে তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করবে। সেক্ষেত্রে কেউ যদি নিরপরাধ হন সেই বিষয়টি আমরা বিবেচনায় নেব। 24-এর বিপ্লবে গণহত্যার সঠিক বিচার নিশ্চিতে মামলা হয়রানি ও বাণিজ্য বন্ধ জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে স্থানীয় জনগণ ও পরিষদ সদস্যরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। আওয়ামী লীগ আমলে অবৈধভাবে নির্বাচিত এই চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে দুর্নীতি সহ নানা অনিয়ম করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। স্থানীয়রা এখন পরিষদের তালা ঝুলিয়ে তার অপসারণ ও আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। সহকর্মী আবুল বাশার নয়নের প্রতিবেদন জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোস্তি ইউনিয়নের 4 নং ওয়ার্ড মেম্বার পদে পরাজিত হলেও পরে রাতের ভোটে ফ্যাসিস্ট সরকারের ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন মোহাম্মদ ইমরান। স্থানীয়রা জানান 16 বছর আগে তেমন কোনো সম্পদ না থাকলেও চেয়ারম্যান হওয়ার পর তিনি অনিয়ম, দুর্নীতি এবং সরকারি বেসরকারি টাকা আত্মসাৎ করে রাতারাতি হয়ে যান আঙুল ফুলে কলা গাছ। তার বিরুদ্ধে বিচারের নামে টাকা আদায়, ভিজিট বিতরণে অনিয়ম, রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন ও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত এবং সরকারি ঘর প্রদান সহ অন্যান্য কাজের নামে অবৈধ টাকা আদায়ের অভিযোগ রয়েছে। মানববন্ধনে না যাওয়ার জন্য এখানে আসার জন্য বলছে চেয়ারম্যানে। আমি প্রকল্প এখানে ভিজে যাচ্ছি, প্রকল্প আছে কিনা দেখছি, কোনো সিটিও আসে নাই, কোনো প্রকল্প আসে না। ইমরান চেয়ারম্যান তুই ভাই আরে গদ্য বলি হয় আর তো 90,000 কোটি লইয়ে তখন চেয়ারম্যানরা গিয়ে হয়তো খরচা দিয়া পারিব, হয়তো 5 লাখ দিয়া পারিব, হামলা টিউনো সে দিয়া পারিব, টিউনো দিয়া পারিব হনা হাইম তো নয় হতে গেলে 90,000 কোটি দিই। 5 আগস্টের নাশকতার মামলায় সম্প্রতি কারাভোগ করা এই জনপ্রতিনিধি জামিনে মুক্ত হয়ে আবারও তার দলবল নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সম্প্রতি তার পরিষদে তালা দিয়ে মানববন্ধন করছেন স্থানীয়রা। চেয়ারম্যান হওয়ার আগে তো মনে করেন ওনার ওয়ার্ড হচ্ছে 4 নম্বর ওয়ার্ড, এই তো আগে এখানে ছিল না। এরপর থেকে চেয়ারম্যান হওয়ার পর থেকে এখানে আসা যাওয়া বা এই বিল্ডিংটা করছে। যিবে সংচয় দিয়া বিজয় সংচয় দিয়া কিয় মাইসে তুন হুনি দে কিয় তিনবেলে ন ডুকি কিয় তুমি ডুকি। তার অপকর্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তার স্থলে যোগ্য চেয়ারম্যান নির্বাচনের দাবি এলাকাবাসীর। নীতি চেয়ারম্যান অবসারণ চাই আরা 7টা বুতর আরা জনগণ এনে আরা ওরে নসাই ও জেনে আরা পরিষদ তাই না পারে ফান। নিউজ ডেস্ক, দেশ টিভি। নেত্রকোনা শহরকে যানজট মুক্ত করতে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল কাজ। অবশেষে সে জট খুলেছে। পুরো দমে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ। 2026 সালের জুনেই কাজ শেষ হবে বলে আশাবাদী সড়ক বিভাগ। সাইফুল আরিফ জুয়েলের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের ধর্মপাশা মধ্যনগর সহ নেত্রকোনার মোহনগঞ্জ, বারোহাট্টা ও কমলাকান্দা থেকে ঢাকা ময়মনসিংহগামী যানবাহন যায় নেত্রকোনা শহরের ভেতর দিয়েই। শহরের ছোট সড়কে ভারী যানবাহন চলাচলে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজটের। নিরসনে 2022 সালে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। 13.2 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি শহরের বাংলা এলাকা থেকে শুরু হয়ে চল্লিশা হয়ে মিশে গেছে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের সাথে। জমি অধিগ্রহণ সহ পুরো কাজের বরাদ্দ ধরা হয় 294 কোটি টাকা। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেড ও মেসার্স জামিল ইকবাল।
কাজ শুরু হয় 2022 সালের মে মাসে, শেষ হওয়ার কথা 2024 সালের জুনে। তবে জমি অধিগ্রহণ জটিলতায় আটকে যায় কাজ, ফলে সময় বাড়ানো হয় 2026 সালের জুন পর্যন্ত। গেল 5 আগস্ট সরকার পতনের পর আরেক দফা আটকে যায় প্রকল্পের কাজ। তবে সব বাধা কাটিয়ে সম্প্রতি পুরোদমে কাজ শুরু হয়েছে এ প্রকল্পের। ইতোমধ্যেই দৃশ্যমান সড়কের সেতু ও কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা স্থানীয়দের। যদি এই রাস্তাটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এদিকে 500 এলাকা লোকজন আছে, এখান থেকে কষ্ট করে আপনি ঢাকা বাস স্ট্যান্ড যাইতে হইব না বা 40 যাইতে হইব না, আমরা এখান থেকে সরাসরি গাড়ি পাবো। জায়গার মান বাড়বে, এটা অবশ্যই, এটা তো আর কোন লাগে না, তো এটা তো অবশ্যই জায়গার মান তো বাড়বে। এই রাস্তাটা হওয়াতে সকলের একটা জীবনযাত্রার মান কিন্তু বেড়ে গেছে। ওইখানে কাঠা প্রতি জমির দাম ছিল 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, 10% জমি, এখন ওই জায়গায় 1% এখন 5 লক্ষ 6 লক্ষ টাকা দাম হচ্ছে, কিন্তু মানুষ জমি বিক্রি করতেছে না। কারণ এই জায়গায় এখন শিল্পায়নের একটা মানুষ পরিকল্পনা নিচ্ছে, শিল্পায়ন হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে। কোনো বাধা না থাকায় নির্ধারিত সময়ে কাজ শেষ হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগ। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়গুলো ছিল, এগুলো এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন ক্ষতিগ্রস্তরা তারা ক্ষতিপূরণ পাচ্ছে এবং আমাদের প্রকল্পের সমস্ত জটিলতা কাটিয়ে এখন প্রকল্পের কাজ পুরোদমে চলমান রয়েছে। তো প্রকল্পে আপাতত কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাইপাস সড়কটি ঘিরে নতুন স্বপ্ন বুনছেন এলাকাবাসী, অপেক্ষায় দীর্ঘ যানজট থেকে মুক্তির। নিউজ ডেস্ক, দেশ টিভি। পরীক্ষামূলকভাবে লিলিয়াম ফুল চাষ করে সফল হয়েছেন বাগেরহাটের ফয়সাল। দেশের মাটিতে বিদেশি ফুল দেখতে ভিড় করছেন স্থানীয়রা। ভবিষ্যতে বাণিজ্যিকভাবে লিলিয়াম চাষের সম্ভাবনা দেখছেন উদ্যোক্তা ও সংশ্লিষ্টরা। সহকর্মী এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। নেদারল্যান্ড, ইউরোপ ও উত্তর আমেরিকার মতো শীত প্রধান দেশের লিলিয়াম ফুল ফুটে আছে বাগেরহাটের ফয়সালের নার্সারিতে, ছড়াচ্ছে শোভা। নেদারল্যান্ড থেকে 200টি কন্দ এনে 1% জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন মোল্লাহাটের গাফরা গ্রামের কৃষি উদ্যোক্তা ফয়সাল আহমেদ। সাধারণত 2 মাসে ফুল আসার কথা থাকলেও তার বাগানে ফুল এসেছে মাত্র 34 দিনে। বিদেশি এই ফুল দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। নতুন ফুলের চাষ বাইরে থেকে আসছে, ফুলটা এটা দেখার জন্য মূলত আসছি। আসে আমার দেখে খুব ভালো লাগছে ফুলটা। আমি এখানে আসছি যে লিলিয়াম ফুলের একটা চারা রোপণ করছে এখানে, আমি দেখতে আসছি মধ্যবর্তী একগ্রাম নার্সারিতে। এই ফুল সম্পর্কে আমি কিছু অভিজ্ঞতা লাভ করলাম যে এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ ছাড়াই শুধুমাত্র ভার্মি কম্পোস্টের মাধ্যমে অনেক সুন্দর একটা চারা রোপণ করা হয়েছে। কৃষিতে বৈচিত্র্য সৃষ্টি ও নতুন উদ্যোক্তা তৈরির জন্যই এই ফুল চাষ শুরু করা হয়েছে বলে জানান উদ্যোক্তা ফয়সাল। আমি সবসময় নতুন নতুন কিছু করার চিন্তা ভাবনা থাকে, তো এর ভিতরে লাল তীর কোম্পানি আমাদের হচ্ছে যে একটা প্রপোজাল দেয় যে বিদেশ থেকে এই ধরনের লিলিয়াম ফুলের বাল্ব আসবে, যেটা হচ্ছে দক্ষিণাঞ্চলের ট্রায়াল হবে। এটা আমরা ভবিষ্যৎ দেখতেছি, অনেক ভালো ভবিষ্যৎ, কারণ এটা অনেক উচ্চ মূল্যে এই ফুলগুলো বিক্রি হয়। শীত প্রধান দেশে ফুল হওয়ায় পলিনেট হাউসে লিলিয়াম চাষ করতে হয়, যা জটিল এক পদ্ধতি। সরকার সহযোগিতা করলে লাভজনক এই ফুলের চাষ বৃদ্ধি পাবে বলে মনে করছে কৃষি বিভাগ। আমাদের একজন তরুণ উদ্যোক্তা ফয়সাল এইটা চাষটি করেছে এবং এখানে একটি স্টিকের দাম 250 থেকে 300 টাকা, এবং এটা বাংলাদেশের বাজারে প্রচুর সম্ভাবনা রয়েছে। আমাদের এই এলাকায় যদি এরকম উদ্যোক্তা সৃষ্টি করা যায় তাহলে কিন্তু এই ফুল চাষের একটা ব্যাপক সম্ভাবনা রয়েছে। ফয়সালের পলিনেট হাউসে লিলিয়াম ফুল ছাড়াও আছে উচ্চ ফলনশীল মরিচ, টমেটো, বেগুন, টিস্যু কালচার কলা, ক্যাপসিকাম, পেঁপে সহ বিভিন্ন জাতের চারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।